স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ইউনের উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল প্রত্যাহার, দায়িত্বে অবহেলার অভিযোগ। রাজধানীতে বেড়েছে ছিনতাই, মাদক ব্যবসা, আর্থিক সংকটে অপরাধ বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। মূল পদ্মা সেতুর কাজ প্রায় ৯০% শেষ হয়েছে, প্রকল্প পর্যালোচনা সভায় জানালেন ওবায়দুল কাদের। বাংলাদেশ ভারত নতুন নৌ রুটে বড় বাধা নাব্যতা সংকট, গোমতী নদীতে ড্রেজিং এর উদ্যোগ। লাদাখ সীমান্ত থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও চীন। মস্কোর বৈঠকে উত্তেজনা কমাতে যৌথ বিবৃতি। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ রয়েছে। পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, ওসি আমিরুল ইসলামের জায়গায় শিগগিরই একজনকে দায়িত্ব দেওয়া হবে। ৩ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হন ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখ। গুরুতর আহত ওয়াহিদাকে হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পর্যন্ত তাকে হাই ডিফেন্সিভ ইউনিট HDU-তে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আসাদুল ও তার 2 সহযোগী নবিরুল ও সান্টুকে। রিমান্ড শেষে আজ বিকেলে নবিরুল ও সান্টুকে আদালতে তোলার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, ওসি আমিরুলের বিরুদ্ধে আর কি অভিযোগ আনা হয়েছে, আর হামলায় অভিযুক্তদের রিমান্ড শেষে কখন আদালতে তোলা হবে? যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল যে একজন আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো তার যে এলাকা, তার কর্ম এলাকার সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং অপরাধ দমন। কিন্তু দেখা যাচ্ছে যে ঘোড়াঘাটে ইউনের উপর হামলার ঘটনায় যে বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে, সেই জায়গায় যুবলীগের মাদক ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড, অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি জায়গা জমি দখল এবং চাঁদাবাজি, বিভিন্ন অভিযোগ কিন্তু যুবলীগের বিরুদ্ধে। এই যুবলীগের বিরুদ্ধে এই অভিযোগের যে এত বিপুল অভিযোগ, এই অভিযোগের মূলে যদি আমরা বলতে চাই তাহলে বোঝা যাবে যে ওই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু লিলিপ্ত একটা ভূমিকার কারণেই কিন্তু যুবলীগ ওখানে অপ্রতিরোধ্যভাবে একের পর এক অপরাধ সংঘটিত করেছে, যার হয়তো সর্বশেষ পরিণতি হচ্ছেন উপজেলা নির্বাহী উপরে হামলার, তার বাবার উপর হামলার এই ঘটনা। সব মিলিয়ে এবং এখন পর্যন্ত যে অপরাধীদের গ্রেপ্তার এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে তাদের কিন্তু, এবং ওই এলাকায় ডিবি ছাড়া অন্যান্য সংস্থা CID, PBI এবং সরকারের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তারা যে অনুসন্ধান চালাচ্ছে তাতে কিন্তু বেরিয়ে আসতেছে থানা পুলিশের গাফিলতির বিষয়টি কিন্তু বেশিভাবে আলোচিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজকে ওসি আমিরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হচ্ছে এবং পুলিশ সুপার আনোয়ার হোসেন দুপুরে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। সেই জায়গায় নতুন কাউকে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত যে তথ্য আমরা জানছি যে সম্ভবত রংপুর থেকে নতুন পদোন্নতি পাওয়া পরিদর্শক পদে আজিমউদ্দিন নামে একজনকে এখানে আনা হতে পারে, এই ধরনের আবার আছে। আরেকটি বিষয় এখানে যদি আমরা বলি যে তদন্তের জন্য যে রিমান্ডে নেওয়া হয়েছিল নবিরুল এবং শান্তুকে প্রথমে নেওয়া হয়েছিল 7 দিনের রিমান্ড, আজকে সেই 7 দিন কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে তাদের আদালতে তুলে হবে। এই ধরনের আমরা একটি তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে অবস্থান করতেছি, কখন সেই তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে রিমান্ডের জন্য আবার আবেদন জানানো হবে না, তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন। এই তথ্য জানার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি মামলা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার এবং কথা বলার, কিন্তু তিনি যেহেতু আমাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ রাখেন নাই বা কোনোভাবে মোবাইল রিসিভ করেনি, এই কারণে কিন্তু আমরা সেই তথ্যগুলো পাইনি। এখন তিনি আদালতে যখন আসবেন এখানে কি উপস্থাপন করা হয় তারপরেই হয়তো আমরা জানতে পারবো যে তাদের রিমান্ডের মেয়াদ বাড়ানো হবে না তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে, বা যদি জবানবন্দিও নেয় তাহলে কি কি পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো হয়তো কিছুটা আমরা আভাস পেলে পরবর্তী সংবাদে সেগুলি আমরা জানাতে পারবো। তো
তবে এখন আমরা অপেক্ষায় আছি সেই তথ্যগুলো জানার। দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা মামলার অগ্রগতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনের অবস্থার কোনো উন্নতি হয়নি। তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেডিকেল অফিসার লুবনা ফেরদৌস। সকালে হাসপাতালের বাইরে এসব তথ্য জানান তিনি। লুবনা ফেরদৌস বলেন, দগ্ধ 5 জনের সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকে দেওয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট। হাসপাতালের বাইরে সকাল থেকে অপেক্ষা করছেন দগ্ধ এই রোগীর স্বজনেরা। অনেকেই এখনও কাঁদছেন, করছেন আহাজারি। গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নামাজ পড়ার সময় অগ্নিদগ্ধ হন 37 মুসল্লি। পরে তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন, আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাঁচজন আইসিইউতে ভর্তি আছে। এই 5 জনের অবস্থাও যে শঙ্কামুক্ত এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এদের অবস্থাও আশঙ্কাজনক। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে, এবং তাদের শরীরের যেটা অবস্থা সেটার উপর নির্ভর করছে। আর জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আইসিইউতে যারা আছেন এখন তাদের কি পরিস্থিতি, আর ঘটনার তদন্ত নিয়ে সিআইডি নতুন কিছু জানিয়েছে কিনা? দেখুন, গতকালকেই সিআইডির যে নতুন তদন্ত কমিটি করা হয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল, এবং ঘটনাস্থলে গিয়ে তারা কিন্তু যেটা বলেছেন, তারা কিন্তু কিছুদিন সময় চেয়েছেন, যে সময়ের পর 4 দিন যে সময় চেয়েছেন, 4 দিন পর তারা হয়তো যে প্রতিবেদন দেবেন, তারপরে হয়তো জানা যাবে যে নতুন কি তথ্য তারা পেলেন বা তদন্তে কি উঠে আসলো। সেই বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরই বিষয়টি বিস্তারিত জানা যাবে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যারা ভর্তি আছেন তাদের সকলেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদের যেহেতু সবারই শ্বাসনালী পুড়ে গেছে, তো সেই জায়গা থেকে তারা আগে যে অবস্থা এখানে এসেছিলেন তার যে খুব বেশি অবস্থার উন্নতি হয়নি, তেমনটি কিন্তু ডাক্তাররা বলছেন। আজকে যখন মেডিকেল অফিসার কথা বলছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং প্রত্যেককেই কিন্তু অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, এবং এখানে আসার পর তাদের এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। তো যার ফলে এখানে যারা আছেন তাদের অবস্থা আশঙ্কাজনকই বলা যাচ্ছে, যেহেতু তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। এবং যেই 37 জন এখানে এসেছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যে একজন ছাড়পত্র পেয়ে চলে গেছেন, এবং 31 জন তারা কিন্তু মারা গেছেন। তো বাকি যে 5 জন আছে সে 5 জনের কিন্তু কি অবস্থা হয় তারা সেটি কিন্তু আসলে দিন যাওয়ার পরে বোঝা যাবে, এবং প্রত্যেকেরই কিন্তু আসলে অন্তত একজন যিনি আছেন তার কিন্তু 30% পুড়ে গেছে, এবং অনেকেরই কিন্তু 70 থেকে 80% পর্যন্ত পোড়াও আছে। যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় যে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালী পুড়ে গেলে কিন্তু বাঁচার সম্ভাবনা কমে যায়। তো সেই ক্ষেত্রে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে, ঠিক তেমনটি কিন্তু জানিয়েছেন। কিন্তু অবস্থার এখন পর্যন্ত কোনো উন্নতি না থাকায় 5 জনকেই আইসিইউতে রাখা হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 81 ভাগেরও বেশি ও মূল সেতুর প্রায় 90 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর 41টি স্প্যানের মধ্যে 31টি স্প্যান বসানো হয়েছে, দৃশ্যমান হয়েছে 4650 মিটার। এরই মধ্যে 42টি পিয়ারের কাজ শেষ হয়েছে, আর নদী শাসনের কাজ শেষ হয়েছে 84 ভাগ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিএনপির উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ারে। এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই। আমরা পদ্মা দুপার জুড়ে দেখতে পাচ্ছি বর্ষে একের পর এক স্পেন। এরই মাঝে মোট 41টির মধ্যে 31টি স্পেন স্থাপনের কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে 4650 মিটার। পৃথিবীতে যত নদী আছে এর ভেতরে পদ্মা একটা আনপ্রেডিক্টেবল রিভার। রাজধানীর গুলশান শপিং সেন্টারে আগুনে একটি পোশাক কারখানায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। রাত 3টায় লাগা আগুন ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6 ইউনিট। আগুন লাগার কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে
দোকান মালিকদের দাবি, অনেকদিন ধরেই মার্কেটটি ভাঙার কথা শোনা যাচ্ছে। ফলে হঠাৎ আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও অভিযোগ তাদের। আগুনের ঝুঁকিতে ছিল পুরো শপিং সেন্টার। রাত ৩টার কিছু পরে গুলশান শপিং সেন্টারের ৬ তলার একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ও পরে আরও ২টি ইউনিট কাজ শুরু করে। ২ ঘন্টার চেষ্টায় ভোর ৫:৩০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আমরা ৫:৩০-এ আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই ৬ তলা ফ্লোরের সব জায়গায় আমাদের ফায়ার ফাইটাররা আছে, কাজ করতেছে। দোকান মালিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মার্কেটটি ভেঙে বহুতল ভবন নির্মাণের কথা শুনছেন তারা। তাই এর পেছনে নাশকতা থাকতে পারে। এটা একটা নাশকতা, কারণ এরা কিছুদিন যাবতীয় একটা স্বার্থদৃশ্য মহল বলতেছে ৩ মাসের মধ্যে মার্কেট ভেঙে ফেলবো। ওরা বিভিন্ন টাকার অফার পাইছে। আর প্রতিবার আগুন লাগলেই রাত্রে ২টা-২:৩০টার সময়, দিনে কেন লাগে না, সকালে কেন লাগে না, সন্ধ্যায় কেন লাগে না, এত গভীর রাত্রি কেন লাগবে? প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণও জানা যায়নি। কারণ এটা একটা গভীর রাতে আগুন ছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই যেটা যে ডিলে মেসেজ দিলে কিন্তু সবসময়ই আগুনের ক্ষেত্রে বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এই আগুনটা হয়তো অনেক আগেই লেগেছে, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেছেন। যদি আরও আগে মেসেজ দিতে পারতো তাহলে আগুনটা আরও ছোট থাকতো। তো আগুন লাগার কারণ এখনও আমরা চিহ্নিত করতে পারিনি। আমাদের তদন্ত কমিটি হবে, আমাদের তদন্ত কমিটি বলতে পারবে আসলে কী কারণে আগুন লেগেছে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সেটাও আমাদের তদন্ত কমিটি বলবে। প্রাথমিকভাবে যেটা বলতে পারি সেটা হলো ওদের কাটিং এবং সুইং সেকশন এবং ওদের অফিস, কিছু ফার্নিচার এবং গোডাউনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ বছর আগেও এই মার্কেটে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন পরবর্তী সময়ে রাজধানীতে বেড়েছে ছিনতাই। পুলিশ বলছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে এমন ঘটনায় ৫০টি মামলা হয়েছে। তবে ছিনতাইয়ের ঘটনা আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন আর্থিক সংকটের কারণে বেড়েছে অপরাধ প্রবণতা। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে রোববার ভোরে সিসি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। এতে দেখা যায় অস্ত্র হাতে একজন, অন্যজন কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরই পিছনে ছুটতে দেখা যায় আরও কয়েকজনকে। ততক্ষণে পালিয়েছেন ছিনতাইকারী। ফজর নামাজের পর আমি যখন একটু জাগনা অবস্থায় ছিলাম, দেখি হাওকাও চিল্লাচিল্লি শব্দ পাইতেছি। পরে এক লোকে বলতেছে আমার কাপড় নিয়ে গেল। 2জন ছিনতাইকারী দৌড়াদৌড়ি করতেছে, পিছে ওরাও দৌড়াদৌড়ি করতেছে। এলাকাটিতে গত মাসেও এমন ঘটনা ঘটেছে অন্তত 5টি। ডাল থেকে হালকা একটু নিচ দিয়ে আমি বাসায় যাচ্ছি, এখানে নামতে আমার মোবাইল, মানি ব্যাগ সহকারে সব কিছু নিয়ে গেছে। একটা চাপাটি দিয়ে ঠ্যাং বাড়ি একটা কোবো দিচ্ছে আমাকে। ঢাকা মহানগর পুলিশের হিসাব অনুযায়ী চলতি বছরের আগস্ট পর্যন্ত রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 64টি। এর মধ্যে লকডাউনের পরবর্তী সময়ে হয়েছে অর্ধশত মামলা। তবে ঝামেলা এড়াতে মামলা, এমনকি সাধারণ ডায়েরিও করতে চান না অনেক ভুক্তভোগী। অপরাধ মিনিমাম পর্যায়ে নামিয়ে আনা, সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এগুলো করার জন্য গোয়েন্দা নজরদারি যতটুকু থাকা প্রয়োজন সেটা করছি। টহল বৃদ্ধি করার কাজটাও চলছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছেন অনেকেই। তাই চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ার আশঙ্কা করছেন তারা। নিম্নবিত্ত এবং মধ্য নিম্নবিত্ত আয়ের লোকজন যাদের চাকরি চলে গেছে, বেকারত্বের প্রবলেমগুলো রয়েছে এবং একই সাথে যাদের চাকরি আছেও তাদের দেখা যাচ্ছে বেতন কমে গেছে, এই একটা কারণ। এবং একই সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান যে দায়িত্ব সেখান থেকে খানিকটা সরে আসা, এই দুটো দুর্বলতাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হাইজ্যাকিং, দস্যুতা বেড়েছে। চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকাতে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কড়া নজরদারির মধ্যেও সীমান্ত এলাকা থেকে ঢাকায় আনা হচ্ছে ফেন্সিডিল। কখনো ফলের ঝুড়িতে, বাসে, কখনো আবার সবজির ট্রাকে। অভিনব সব কৌশলে এই বাণিজ্য করছে 4 থেকে 5টি চক্র। বৃহস্পতিবারও এমনই একটি চালান জব্দ হয়েছে মিরপুরে। গোয়েন্দা পুলিশ বলছে শুধু আগস্টেই 1 লাখ ফেন্সিডিল ঢাকায় এনেছে চক্রটি। রাজধানীর মিরপুরের ফলের আড়তে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাস থেকে নামানো হচ্ছে ফল। দেখে বোঝার উপায় নেই এই ঝুড়িতে থাকতে পারে মাদক। তবে গোয়েন্দা তথ্যে সেখানে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায় আমের নিচে সাজিয়ে রাখা হয়েছে ফেন্সিডিল।
পরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রবিউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রবিউল জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে আমের ঝুড়িতে কৌশলে ঢাকায় ফেন্সিডিল আনা হয়। মিরপুরের এই আড়ত থেকে চালান নিয়ে পৌঁছে দেয় দাদা নামে আরেক মাদক ব্যবসায়ীর কাছে। সেখান থেকে এই মাদক ছড়িয়ে পড়ে সারা শহরে। গোয়েন্দা পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে প্রতিনিয়তই মাদক পাচারে কৌশল পরিবর্তন করছে ব্যবসায়ীরা। কখনো ফল, কখনো সবজির ঝুড়িতে আনা হয় মাদক। গত 1 মাসে ফেন্সিডিল থেকে কোটি টাকার ব্যবসা করেছে এই চক্র। তারা যে কোনোভাবেই এই পারে নিয়ে আসে আমাদের অঞ্চলে। নিয়ে আসার পরে কখনো কখনো তারা সবজির ট্রাকে বা বাসে করে, কখনো কখনো মৌসুমি ফল চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু আম উপহারের জন্য ঢাকা শহরে পাঠিয়েছে। তো সেভাবে চোখে ধুলা দিয়ে এখানে নিয়ে আসতে গেছিল। আমরা সেই খবর পেয়ে তাদেরকে ধরেছি। শুধু এরাই নয়, ঢাকায় ফেন্সিডিল আনছে এমন আরো 4 থেকে 5টি চক্র। তাদের ধরতে নিয়মিত অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও ক্রেতার নাগালে। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা না থাকায় চাহিদা অনুযায়ী ইলিশ মিলছে বলছেন বিক্রেতারা। এদিকে কারওয়ান বাজারে রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে 5 জনকে নানান মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় বাড়ে ক্রেতাদের। তবে ক্রেতাদের বেশি ঝোঁক ইলিশের বাজারে। বিক্রেতারাও ব্যস্ত বিক্রিতে। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে ইলিশের সরবরাহ। 1 কেজি আকারে ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। 1.5 কেজি ইলিশের দাম 1000 থেকে 1100 টাকা। আর 600-700 গ্রামের ইলিশ মিলছে 500 থেকে 600 টাকা কেজিতে। তবে ছুটির দিনে চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারাও একটু বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ অনেক ক্রেতার, যদিও তা মানতে নারাজ বিক্রেতারা। মাছের দাম আসলেই কম, ইলিশের দাম তো এটা ভাইবে কিনতে আসছিলাম শুক্রবার বন্ধের দিন, কিন্তু হঠাৎ আজকে শুক্রবার বাজার হিসাবে অনেক প্রাইস বেড়ে গেছে। গতকালকে যেই মাছের 700 টাকা করে কেজি বিক্রি করছে, আজকে সেই মাছটা 850 টাকা করে কেজি বিক্রি করতেছে। যেখানে মাছ পাড়া এখানে মনে করেন বেশি দিয়ে কিনে, আবার যেখানে বিক্রি করে এখানে বেশি কিনে। আমরাও বেশি দিয়ে কিনো লাগে, বেশি করে বিক্রি করার লাগে। এদিকে সকালে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ। আটক করা হয় 5 জনকে। ভেজাল বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানায় র্যাব। 3 ধরনের অপরাধ আমরা পেয়েছি, তো এই অপরাধে যুক্ত থাকার কারণে এখানে মোট 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। আর আমরা চাই যে কোনো মূল্যে খাবারটাকে যেন আমাদের বিষমুক্ত হয়, কারণ বিশেষ করে আপনার পোয়া মাছের যে রংটা দেওয়া হয়েছে অত্যন্ত ক্ষতিকর। পরে মাংসের বাজারেও অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোমতী নদী দিয়ে বাংলাদেশ ভারতের নতুন নৌরুট চালু হলেও তা নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে বড় বাধা নাব্যতা সংকট। কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া পর্যন্ত বেশিরভাগ অংশেই ডুবোচরের কারণে গভীরতা সংকট রয়েছে। এছাড়া ছোট বড় অনেকগুলো সেতু থাকায় বর্ষা মৌসুমে চলতে পারে না বড় আকারের পণ্যবাহী জাহাজ। তাই গোমতী নদীর ড্রেজিং ও 2 পার সম্প্রসারণে কাজ শুরু করতে যাচ্ছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। নতুন নৌপথে বাংলাদেশ ভারত বাণিজ্যের সম্ভাবনার নব দুয়ার খুলতে পরীক্ষামূলক যাত্রা। 3 সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দি থেকে 10 টন সিমেন্ট নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় নৌযান। গোমতী নদীর 93 কিলোমিটার নৌপথ অতিক্রম করে 2 দিন পর শনিবার ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরে অস্থায়ী ভাসমান জেটিতে নোঙর করে সেটি। পণ্য নিয়ে এ পথে যাত্রার সময় লেগেছে প্রায় 72 ঘণ্টা। পরীক্ষামূলক এ যাত্রায় কয়েক দফা বাধার মুখে পড়ে নৌযানটি। বিআইডব্লিউটি এর ভূতাত্ত্বিক বিভাগ বলছে, দাউদকান্দি থেকে ত্রিপুরা পর্যন্ত নৌরুটের 80 কিলোমিটার অংশই রয়েছে চরম নাব্যতা সংকট। বিশেষ করে দাউদকান্দি, দেবিদার, কংসনগর, টিক্কারচর এলাকার পানির গভীরতা 3 ফুটেরও কম। সেই সাথে এই রুটে ছোট বড় সেতু রয়েছে 23টি, যা পণ্যবাহী বড় জাহাজ চলাচলে বড় বাধা। সেকেন্ড ক্লাসে উন্নত করতে হলে দাউদকান্দি সাইডে 10-15 কিলোমিটার ছাড়া প্রায় পুরো নদী আমাদেরকে ড্রেজিং করতে হবে। যদিও কোথাও কোথাও পানি আছে, কিন্তু উইথ কম থাকার কারণে এটার উইথ বাড়ানোর জন্য
পুরোটাই আমাদের ড্রেজিং করার প্রয়োজন আছে। 93 কিলোমিটার দীর্ঘ নৌপথের 89.5 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকি পথ ভারতে। দুই দেশের বাণিজ্যিক স্বার্থে সরকার এই চ্যানেলকে দ্বিতীয় শ্রেণীর নৌরুট হিসেবে গড়ে তুলতে চায়। তবে নদীর দুই ধার সম্প্রসারণ এবং ড্রেজিং করে নাব্যতা ফেরাতে সময় লাগবে। আগামী শুকনো মৌসুমে গোমতীর গভীরতা ফেরাতে হবে ড্রেজিং। শুকনো মৌসুমে এখানে পানি থাকেই না বলতে চলে, প্রবাহ থাকেই না। তবে বর্ষার সময় কিছুটা প্রবাহ পাওয়া যায় এবং বহু বছর ধরে এখানে কখনো খনন বা ড্রেজিংয়ের কাজ করা হয়নি। ড্রেজিংয়ের কাজ মূলত আমরা করতে চাই আগামী শুষ্ক মৌসুমে। সুতরাং এটাও একটা চ্যালেঞ্জ যে আমাদের কত তাড়াতাড়ি আমরা পরিকল্পনা কমিশন থেকে আমাদের প্রকল্পটা বাস্তবায়নের জন্য অনুমোদন পাবো। সুতরাং এর মধ্যে যদি আমরা পেয়ে যাই বর্ষা মৌসুমের মধ্যে, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা ড্রেজিংয়ের কাজ শুরু করব। বর্তমানে ভারতের ত্রিপুরার সাথে সড়কপথেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কুমিল্লার বিবিবাজার স্থলবন্দর দিয়ে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি হয়। তবে নৌ রুট চালু হলে দুই দেশই বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর মহিপাল অংশের 100 মিটার এলাকা জুড়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। সড়কের মধ্যেই লাইনে ফাটল থাকায় যে কোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর গ্যাস বের হতে দেখে স্থানীয়রা। এ সময় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দিলেও ঘটনাস্থলে যাননি কেউ। আর এভাবে গ্যাস বের হওয়ায় বাসাবাড়িতে সৃষ্টি হয়েছে গ্যাস সংকট। বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ জানায়, সড়ক বিভাগের অনুমতি নিয়ে রাস্তা কেটে ফাটল লাইনটি মেরামত করতে সময় লাগবে। তবে জেলার গ্যাস লাইনের ফাটল স্থানগুলো পরিদর্শন করে তালিকা করা হয়েছে। আমরা অভিযোগ দিছি, তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু দেখে যাচ্ছে, দেখে একটু বালু দিয়ে বা কিছু ময়লা দিয়ে ঘুরে ডাকিয়ে দিয়ে চলে যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে এখন ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, সকাল থেকেই তো গ্যাস বের হচ্ছে, এখন সেখানকার পরিস্থিতি কি? গ্যাস এখনো বের হচ্ছে কিনা? আর ঘটনাস্থলে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের কেউ গেছেন কিনা? ভোর থেকেই ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনীর যে মহিপাল যে 6 লেন ফ্লাইওভার রয়েছে, এটার একদম নিচে দিয়ে এখানে একটি শাহীন রেস্টুরেন্ট রয়েছে, এটার পাশেই কিন্তু সকাল থেকে যখন ভোরের আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি জমাট হয়েছিল, সেখান থেকে বুদবুদ করে গ্যাস উদ্গীরণ হতে লেগেছিল। তখন এখানকার স্থানীয় যে সমস্ত লোকজন ছিল তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে গ্যাসের মতো কিছু বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা ছুটে আসি, এসে দেখি যে আসলেই সেখানে গ্যাস বের হচ্ছে। আর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ডিএসএলআই দিয়ে যখন আগুন জ্বালানো, তখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আগুন লাগতে শুরু করেছিল। এই বিষয়ে আমরা বাখরাবাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এর আগেও খবর পেয়েছে। এখানকার যে সড়ক জনপদে যে কর্তৃপক্ষ, তাদের সাথে তারা যোগাযোগ করেছিলেন যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালের যে ফ্লাইওভারের নিচে যে রাস্তাটি, এটি সিসি ঢালাই করা, যার প্রেক্ষিতে সড়ক জনপদ যখন এই কাজটি করতে যাবে, এটি দীর্ঘ সময়ের ব্যাপার। তাদের কাছে গত 26শে জুলাই বাখরাবাদ কর্তৃপক্ষ এটিতে সংস্কার করার জন্য। ফেনী থেকে গ্যাস লিকেজের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হলেন ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান। তিনি বর্তমানে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতা বলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন। ব্যবসায়ী নেতা সিদ্দিকুর এর আগে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোহিঙ্গা গণহত্যার বিচারে দ্য হেগ থেকে বাংলাদেশে আদালত বসানোর যে প্রস্তাব উঠেছে তাতে সম্মতি আছে ঢাকার। আইসিসির আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই কাজ শুরু হবে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আর তদন্তের স্বার্থে এরই মধ্যে কক্সবাজারে আইসিসির অফিস স্থাপনে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা গণহত্যা নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানি হবে সেটি যেন নেদারল্যান্ডসের দ্য হেগের বদলে বাংলাদেশে হয়, এমন একটি আবেদন করা হয়েছে। আদালতের রেজিস্ট্রার বিভাগকে এর সম্ভবত যাচাই করতে বলেছে আইসিসির 3 নম্বর প্রি ট্রায়াল চেম্বার। 21 সেপ্টেম্বরের আগেই এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এ অবস্থায় বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আইসিসিকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে বাংলাদেশ। আইসিসি যদি চায় তাহলে আমরা অবশ্যই বিবেচনা করব, কেননা যদি প্রচুর সংখ্যক উইটনেসের যদি যেতে হয় তাহলে সেটা তো ইকোনমিক্যালিও ফিজিবল হবে না বা লজিস্টিক্যালিও ফিজিবল হবে না। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে যদি তারা প্রস্তাব দেয় তাহলে অবশ্যই আমরা সেটা পজিটিভলি বিবেচনা। গত বছরের জুলাইয়ে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে কক্সবাজার আশ্রয় শিবির পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রতিনিধি দল। পরে বাংলাদেশে অফিস খোলার প্রস্তাব দেয়। পররাষ্ট্র সচিব বলেছেন, এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। অফিসের জায়গাও ঠিক করা হয়েছে। এটা আমরা সম্মতি দিয়েছি যে তো তারা হয়তো টেম্পোরারিলি একটা কাজ, এমনি তো বিভিন্ন সময় এসে এসে কাজ করে, তো হয়তো এখন একটা কক্সবাজারেই বোধহয় একটা কিছু করবে। মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তা রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে আস্থা তৈরি করবে বলেও মনে করেন মাসুদ বিন মোমেন। যখন তারা দেখবে যে মিয়ানমার সরকারের এবং তাদের সেখানে যারা থাকে, অর্থাৎ তাদের যে ফর্মার প্রতিবেশী বলেন বা তাদের যে মঙ্ক আছে বা তাদের যে অন্যান্য যে ভিজিল্যান্টি গ্রুপ সম্পর্কে শুনেছি আমরা, তো তারা যদি কোনো ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে না পড়ে তাহলে তো এরা ফিরে যেতে চাবে না, এটাই স্বাভাবিক। তো সুতরাং সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমরা এই জাস্টিস এস্টাবলিশ করা বা এই জাস্টিসের পক্ষে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বোথ আইসিজে এবং আইসিসি দুইটারই একটা অনেক ভ্যালু আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সব কার্যক্রম চলে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। এবারই প্রথম সাক্ষ্য নিতে অন্য কোনো দেশে আদালত বসানোর আবেদন করা হয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনহা হত্যা মামলায় কক্সবাজারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে বন্দুকযুদ্ধের নামে দুইজনকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এছাড়া সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। 31 জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। পরে এ ঘটনার মামলায় 7 পুলিশ সদস্য, 3 এপিবিএন সদস্য ও পুলিশের মামলার 3 সাক্ষীসহ 13 আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন করেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আবেদনে বলা হয়, হত্যার ঘটনায় পুলিশ সুপার আসামিদের সমর্থন করছেন, তাই তাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আবেদনটি খারিজ করে দেয়। মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসী আবেদন করেছেন এবিএম মাসুদ হোসেন বিপিএম পুলিশ সুপার কক্সবাজারকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করার জন্য। মাননীয় আদালত শুনানি আনতে মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেন যে এই মামলা চলাকালীন সময়ে কেউ প্রভাব বিস্তার করলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বন্দুকযুদ্ধের নামে বাহার ছড়ার আব্দুল আমিন ও হোয়াইংকংয়ের মফিজ আলমকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 56 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও 2টি হত্যা মামলা দায়ের হয়েছে। বাদী পক্ষের দাবি, চাঁদা দিতে না পারায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে তাদের। প্রদীপ কুমার দাস ও নেতৃত্বে থানা একটা বন্দুকযুদ্ধ দেখাইয়ে তাকে মৃত হিসাবে পাওয়া যায়। তো আজকে এই মামলাটা দায়ের করা হয়েছে। তো এখানে ধারা হচ্ছে 364 অপহরণ করেছিল, 385 দেওয়া হয়েছে যেহেতু ছানা দাবি করেছিল, যেহেতু হত্যা করা হয়েছে তাকে 302 দেওয়া হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। শুনানি শেষ হবে রোববার। আইনজীবী জানিয়েছেন, মামলার আসামি নন্দদুলাল রক্ষিতের ভাই দেবদুলাল রিটটি করেছেন। বিচারের আগেই মিডিয়ার ট্রায়াল যাতে না হয় সেটি এ রিটের যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কখনো সাংবাদিক, কখনো আওয়ামী পেশাজীবী লীগের নেতা, আর এসব পরিচয় ভাঙিয়ে নানা অপরাধে জড়িয়েছেন লোপা তালুকদার। পটুয়াখালীতে তার বিরুদ্ধে ছিল হত্যা মামলাও। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলছেন, সাংবাদিক পরিচয়ে নানা অনৈতিক কাজে যুক্ত হচ্ছেন কিছু ব্যক্তি। এদিকে ফুল বিক্রেতা শিশু জিনিয়ার মায়ের অভিযোগ, লোপার বিরুদ্ধে অপহরণ মামলা করলেও আতঙ্কে সপরিবারে রাজধানী ছাড়ছেন তারা।
ফেসবুক প্রোফাইলে দেখা যায় মন্ত্রী এমপি থেকে রাজনৈতিক নেতা ও খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে ছবি তুলেছেন লোপা। নিজেকে পরিচয় দিতেন কথিত অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, সাপ্তাহিক শীর্ষ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি হিসেবে। বেসরকারি 2 টেলিভিশন চ্যানেলে নাকি ক্রাইম রিপোর্টারও ছিলেন তিনি। আবার দুস্থ সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছেন অনুদানের 50,000 টাকা। একজন সাংবাদিক যদি কোনো কাগজে থাকে বা কোনো প্রতিষ্ঠানে থাকে, সে এতগুলোতে কিভাবে থাকে? মানে এইগুলো তো দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে সবই ভুয়া। তো এরকম আমি বলবো যে এটা শুধু সাংবাদিকতা পেশার ক্ষেত্রে না, সব পেশাই কিন্তু আছে। অথচ লোপা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2003 সালে পটুয়াখালীর গলাচিপা থানায় দায়ের হয় হত্যা মামলা। 2013 সালে রাজনৈতিক বিবেচনায় ওই মামলা থেকে রেহাই পান অভিযোগপত্রভুক্ত আসামি লোপা ও তার স্বজনরা। পরে ঢাকায় এসে সাংবাদিক পরিচয় জড়ান নানা অনৈতিক কাজে। নিজেকে পরিচয় দিতেন আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। সাংবাদিক মানে তাকে নীতিমালা, নৈতিকতা তার থাকতে হবে। সাংবাদিকতা হলো এমন একটি পেশা, এটা মানুষের কল্যাণে পেশা। রাষ্ট্র, সমাজ, মানুষের কল্যাণে এই পেশাটা যারা এটা চিন্তা করেন তারাই এই পেশায় আসবেন। আর বাকি যারা এই ধরনের এরা আসেনি এর ছত্রছায়ায় কোনো রকম ফায়দা হাসিল করার জন্য। এদিকে টিএসসির ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের দায়ে লোপা তালুকদারের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে তার মা। তবে তা নিয়েও আতঙ্কে আছে তার পরিবার। তোর মা তো ধরা পড়ছে, মেয়ে তো আর ধরা পড়ছে না। আবার যদি আমার মেয়েটার নিয়ে জাগা, তা আমার মনে একটা বই না আবার চলে যাবো বলে আমার আম্মা জেল কাটবো। এখন আমি আবার মেরে নিয়ে আমি কাটটা করতে লাই। অপহরণ ও মানব পাচার মামলায় লোপাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে আরও গুরুতর অপরাধের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে শাহবাগ থানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রাম পৌরসভায় কোটি টাকার নিয়োগ বাণিজ্য, অবৈধ অটোরিকশায় জরিমানার নামে চাঁদাবাজি। 32 বছর ধরে ক্ষমতায় থাকা নীলফামারী পৌর মেয়রের বিরুদ্ধে নিজ নামে মার্কেট নির্মাণ সহ অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ। স্থানীয় সরকার বিভাগের নানা প্রতিষ্ঠানের এমন সব দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম। কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল 5 বছর মেয়র পদে থেকেও পৌরসভায় কোনো উন্নয়ন নেই তার। অভিযোগ পৌরবাসীর। কোনো এলাকা ভিজিট করেনি, কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি, রাস্তাঘাট, খাল, কোনো কিছু সে ডেভেলপমেন্ট করেনি। আছে পৌরসভার নামে অবৈধ চাঁদাবাজির অভিযোগ। জরিমানা মানেটা কি, কারণটা কি, কিসের জরিমানা? তখন আমরা পৌরসভা ঘেরাও করছি। শুধু দুর্নীতি নয়, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেয়র আব্দুল জলিল আর পৌর সচিব রেজাউল করিমের বিরুদ্ধে। যখন সবাইকে নিয়োগপত্র প্রদান করে, নিয়োগপত্র প্রদানের সময় 13 জনকে নিয়োগপত্র দেয়, কিন্তু আমাকে নিয়োগপত্র দেওয়া হয় না। আমি পৌরসভার কর্তৃপক্ষের কাছে যাই, সেখানে যে বিভিন্নভাবে তাদেরকে জিজ্ঞেস করি। ওরা প্রথমে আমাকে বলে যে আমি কোনো টাকা পয়সা দেইনি, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না। কোর্ট নির্দেশনা দিয়েছে 30 দিনের মধ্যে যোগদান দিতে, কিন্তু মেয়র মহোদয় এখনো ওই কোর্টের আদেশ অনুযায়ী এখনো আমাকে যোগদান দেয়নি। কোনো প্রার্থীর কাছে টাকা চান নাই? এটা প্রশ্নই ওঠে না। প্রার্থীর কাছে টাকা, আমার একটা ইমেজ নাই, আমি টাকা থেকে অনেক দূরে। নীলফামারী পৌরসভায় 32 বছর ধরে মেয়র পদে আছেন দেওয়ান কামাল আহমেদ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না দেওয়ান কামাল। জেলা পরিষদের জায়গায় পৌরসভার নামে মার্কেট করেছেন, কোনো চুক্তিও মানেন না বলে অভিযোগ তার বিরুদ্ধে। এই চুক্তিগুলোতে সেই সময় ছিল যে সমস্ত ভাড়াটিয়া থাকবে, যৌথভাবে ভাড়াটিয়া নিয়োগ করবে, ভাড়াটিয়া দিবে, তারপরে ভাড়া উত্তোলনের ব্যাপারে একটা যৌথ তদারকি কমিটি থাকবে, এই কথাগুলি ছিল। তারপরে দেখা গেল পক্ষান্তরে ওনারা কিছুই করলেন না, একচেটিয়াভাবে সব জায়গাগুলো দখল করে নিলেন। মানে যেহেতু এটা পৌরসভার কর্মচারী বেতন হয় না, ওই চুক্তিটা আসলে ওই অবস্থায় পড়েছিল, এটা নিয়ে আর কেউ ঘাটাঘাটি করেনি। জেলা প্রশাসনের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছেন দেওয়ান কামাল। ওই দেখবেন আপনারা হাফ ডান হয়ে পড়ে আছে। হাইকোর্টে আমরা লড়তেছি, অভিযোগ দিচ্ছি নেক্সট ডে, কিন্তু যেহেতু মহামান্য হাইকোর্ট এটা স্টে দিয়েছেন, আমরা তো আর মহামান্য হাইকোর্টের উপরে কিছু বলতে পারি না। এসব অভিযোগ নিয়ে দেওয়ান কামাল আহমেদের মুখোমুখি। কোর্টের যখন পূর্ণাঙ্গ অনুমতি পাইছি, ওই কোর্ট ছাড়া তারপরে আমরা কাজ করছি। আর কাজ চলতেছে আপনার, যেহেতু কোর্ট অর্ডারে আমরা কাজ করি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও হস্তক্ষেপের চেষ্টা করছে হ্যাকাররা, জানালো মাইক্রোসফট। দুর্নীতির অভিযোগে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে সাউথ আফ্রিকা, আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা। দাম নিয়ন্ত্রণে এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। পাশাপাশি প্রায় 4 মাস পর রোববার থেকে সারা দেশে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান বাণিজ্য মন্ত্রী। বেশ কয়েক মাস স্বাভাবিক ছিল পেঁয়াজের বাজার। ভারতে দাম বাড়ার খবরে হঠাৎ অস্থির হয়ে ওঠে বাজার। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে বাড়ে 20 থেকে 25 টাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানের প্রতিবাদে আড়ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা, পরে কিছুটা কমে দাম। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম সাধারণের নাগালে রাখতে রোববার থেকে সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ হয়েছে 30 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় সরকার সতর্ক রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে 5%। আগামী মার্চ মাস পর্যন্ত টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতি মাসে 15,000 টন করে আনা হবে মোট 75,000 টন পেঁয়াজ। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও করেছে টিসিবি বোধহয়, সেটাও এক্সপ্লোর করছে। তো ওই অসুবিধাটা কিছু এক্সপেরিয়েন্স দিয়েছে, আমরা ফলো আপ করছি। মিনিস্ট্রি ভেরি মাচ টেকিং কেয়ার অফ দিস থিং। আপনারা জানেন এবারে ট্যাক্স ছিল, ট্যাক্সটা কমানোর জন্য মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি এবং আশা করছি যে 5% ট্যাক্সটাও উইথড্র হবে। এদিকে সরকার বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি কথা বললেও তা যেন সব ব্যবসায়ীরা আনতে পারেন সেই বিষয়ে নজর দেওয়ার আহ্বান আমদানিকারকদের। আর বেশি এনে ওইটা চাহিদার বাইরে এনে ওটা পচে যাবে, মালগুলি ফেলে দিতে হবে। আর এমনিই করোনার একটা প্রভাব আছে দেশে, মানুষের অর্থনীতির একটু দুর্বল আছে। আর এবার বন্যায় আপনার উত্তরবঙ্গ ওইদিকেও আপনার বেশ ক্ষয়ক্ষতি, মানুষের কাছে তেমন একটা পয়সাও নেই। তো ওই দিক দিয়ে আমার মতে এত বেশি প্রয়োজন হবে না। ভোক্তাদের স্বার্থে এখন থেকে পেঁয়াজের বাজারে তদারকি জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কোনো কাস্টম হাউসেই নেই রপ্তানি পণ্যের কন্টেইনার পরীক্ষার স্ক্যানার। ফলে শতভাগ পরীক্ষা ছাড়াই প্রতিদিন হাজারো কন্টেইনার যাচ্ছে বিদেশে। এতে অবৈধ পণ্য পাচারের শঙ্কার পাশাপাশি সুযোগ বাড়ছে মিথ্যা ঘোষণায় রপ্তানিরও। এই অবস্থায় রপ্তানি পণ্যকে পুরোপুরি পরীক্ষার আওতায় আনতে আরও স্ক্যানার আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ফেব্রুয়ারিতে বসানো হয় 2টি ফিক্সড স্ক্যানার, আর আগে থেকেই ছিল 3টি ফিক্সড ও 2টি মোবাইল স্ক্যানার। সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 7-এ। তবে এর সবই আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষার জন্য। কর্মকর্তারা বলছেন নতুন 2 স্ক্যানারের একটি জরুরি প্রয়োজনে রপ্তানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ব্যবহার হচ্ছে। আকাশপথে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। তৈরি পোশাক, সবজিসহ নানা পণ্য বিদেশে পাঠানো হয় কার্গো প্লেনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখান থেকে যাওয়া মোট রপ্তানি পণ্যের 10%-এর কায়িক পরীক্ষা করেন কাস্টমস কর্মকর্তারা। পাশাপাশি ডগ স্কোয়াড, মোবাইল স্ক্যানার সহ আরও কিছু প্রযুক্তি ব্যবহার করে পণ্য পরীক্ষা করছে সিভিল এভিয়েশন। যদি ইডিএস মেশিনেও কোনো না হয়, অনেক সময় অসুবিধা থাকে বা আপনার মেশিন যদি খারাপ থাকে বা স্লো থাকে অথবা বেশি প্রেসার থাকে মালে, সেই ক্ষেত্রে ট্রেড কুকুর আছে, সেই কুকুর দিয়ে এটাকে স্ক্যান করা হবে। এইটা একটা আছে, হ্যান্ড স্ক্যানারও আছে, আর একটা আছে আপনার স্ক্যানার। তবে রপ্তানি পণ্য পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি কম থাকার সুযোগ নেয়ার চেষ্টা করছে অপরাধীরা। বুধবার শাহজালাল বিমানবন্দরে প্রায় 12 কেজি এমফিটামিন মাদক আটক করে সিভিল এভিয়েশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মিয়ানমারে উৎপাদিত এসব মাদক পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এর আগে 2005 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পাচার করা 75 কেজি হেরোইনের চালান আটক করা হয় যুক্তরাজ্যে। আমরা সবাই নাগরিক, যেহেতু আমাদের দেশে কখনো মাদকদ্রব্য উৎপাদন হয় না এবং এটা একটা ট্রানজিট পয়েন্টও না, যেহেতু একটা সুবিধা আমাদের জিওগ্রাফিক্যাল একটা সুবিধা পয়েন্টে সেখান দিয়ে যাচ্ছিল এটা। বিশ্লেষকেরা বলছেন কাস্টমস হাউসে সঠিকভাবে পরীক্ষা না হলে অবৈধ পণ্য পাচারের শঙ্কা যেমন থাকে, তেমনি থাকে মিথ্যা ঘোষণায় রপ্তানির সুযোগও। আমরা অনেক পিছিয়ে আছি, সরকারের এদিকে নজর দেওয়া উচিত এবং বাজেট দেওয়া উচিত, যাতে করে সকল পণ্য আমদানি রপ্তানি পরীক্ষার মধ্যে আমরা করতে পারি। কারণ বিশ্বের ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকিটা অনেক বেড়ে গেছে এখন। এবং আপনি মানি লন্ডারিং বলেন, অবৈধ জিনিস আনা নেওয়া বলেন, এটা আসা যাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে আমদানি রপ্তানি।
এদিকে রাজস্ব বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আমদানির মতো রপ্তানি পণ্যও শতভাগ পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এর জন্য আমদানি করা হচ্ছে স্ক্যানার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৯,১৩,০০০। ২৪ ঘন্টায় নতুন ৩ লাখের বেশি রোগী নিয়ে মোট শনাক্ত ২,৮৩,০০,০০০ বেশি। এদিকে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ভারতে। শনাক্ত হয়েছে প্রায় ৯৭,০০০ মানুষ। মোট আক্রান্ত ৪৫ লাখের বেশি। নতুন করে প্রাণ গেছে ১,২০০-র বেশি মানুষের। এ নিয়ে দেশটির মৃত্যু ছাড়ালো ৭৬,০০০। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে প্রায় ১,১০০ মানুষের। মৃতের সংখ্যা ১,৯৬,০০০ ছাড়িয়েছে। একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে ৩৮,০০০-এর বেশি মানুষের দেহে। ব্রাজিলে ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে ৪০,০০০-এর বেশি। নতুন ৯২২ জনের মৃত্যু নিয়ে দেশটির মোট প্রাণহানি এখন ১,২৯,০০০। এদিকে জুলাই থেকে অস্ট্রাজেনেকার ভ্যাকসিন পরীক্ষা বন্ধের কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় তারা। লাদাখ সীমান্ত থেকে সেনা সরাতে একমত হয়েছে চীন ও ভারত। বৃহস্পতিবার রাশিয়ার মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠকে উত্তেজনা নিরসনে সম্মত হয় দুই পক্ষ। এ সময় শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে একমত প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনের আগ্রাসী ভূমিকার সমালোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সীমান্তে চীনা সেনাবাহিনীর উস্কানিমূলক আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারতের বিরুদ্ধে একই অভিযোগ তুলে আসছে চীনও। সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় ভারতের প্রতিও উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন ভারত চীনের সেনাদের সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। তারপর থেকে বাড়তে থাকে দুদেশের মধ্যে উত্তেজনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও হস্তক্ষেপ করার চেষ্টা করছে হ্যাকাররা। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পাশাপাশি হ্যাকারদের নজরদারিতে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণাও। এমনটি জানিয়েছে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা শনাক্ত করেছে মাইক্রোসফট। নতুন তথ্য বলছে, রাশিয়া, চীন ও ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও দলের উপর নজরদারির চেষ্টা চালাচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রচারণার নথি হাতিয়ে নেওয়া রুশ হ্যাকাররা এবারও তৎপর রয়েছে, জানিয়েছে মাইক্রোসফট। বাইডেনের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করেছে চীনা হ্যাকাররা, আর ইরানি হ্যাকাররা টার্গেট করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। তবে অধিকাংশ সাইবার হামলাই ব্যর্থ হয়েছে বলে জানায় মাইক্রোসফট। এই ধরনের হামলার জন্য আগে থেকেই তারা প্রস্তুত, জানিয়েছে বাইডেন শিবির। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের ১২ রাজ্য। ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের অনেক শহর পুরোপুরি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ১০ জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ওরেগন রাজ্যে বাস্তুচ্যুত অন্তত ৫ লাখ মানুষ। দাবানলের প্রভাবে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। দাবানলে পুড়ছে অরেগন রাজ্য। বাতাস আর উষ্ণ আবহাওয়ায় আগুনের তীব্রতা দ্বিগুণ। মুহূর্তেই ছাই করে দিচ্ছে একরের পর একর জমি। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অরেগনের গভর্নর কেট ব্রাউন। সবচেয়ে বেশি ক্ষতি ডেট্রয়েট, ব্লু রিভার, ডিভা, ফিনিক্স ও ট্যালেন্ট শহরে। এসব শহরের বেশিরভাগ স্থাপনা এখন ধ্বংসস্তূপ। অরেগনের কর্মকর্তারা জানান, নিরাপত্তার খাতিরে বাসিন্দাদের সরিয়ে নেওয়া চলছে। এরই মধ্যে কয়েকশো ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও অন্তত ৪,৭০,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনার কর্মকর্তারা। উত্তর ওয়াশিংটনে ২৪ ঘন্টায় ১,৩৩,০০০ হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়েছে। কর্তৃপক্ষ বলছে, অন্য সময় দাবানলের গোটা মৌসুমে এই পরিমাণ ভূমি ক্ষতিগ্রস্ত হয়। ক্যালিফোর্নিয়ায় ২৯টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ১৪,০০০ দমকল কর্মী। এ রাজ্যে বাস্তুচ্যুত ৬৪,০০০। অরেগন ও ক্যালিফোর্নিয়ার আয়ের অন্যতম উৎস পর্যটন খাত। আগুনে পুড়ে যাওয়া স্থাপনার বেশিরভাগ পর্যটন কেন্দ্র হওয়ায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিপুল গাছ পুড়ে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তারা। এর আগে ২০১৮ সালে দাবানলে ক্যালিফোর্নিয়ায় ১৯,৯৬,০০০ একর বনভূমি পুড়ে গিয়েছিল। ১৯৮৭ সালের পরে
এটাই ছিল সর্বোচ্চ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভেস্তে গেছে ক্রিকেট সাউথ আফ্রিকা বোর্ডের বর্তমান কমিটি। সরকারের নিয়ন্ত্রণে এখন সাউথ আফ্রিকার ক্রিকেট। অন্তর্বর্তী দায়িত্বে সাউথ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। সরকারের হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে প্রোটিয়ারা। নিষেধাজ্ঞার কষ্ট কতটা বেদনার ক্রিকেটে সাউথ আফ্রিকা ছাড়া হয়তো এমন উপলব্ধি আর কারো নেই। বর্ণবাদ ইস্যুতে 22 বছর 22 গজের বাইরে ছিল প্রোটিয়ারা। অভ্যন্তরীণ ইস্যুতে সাউথ আফ্রিকা সরকার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডে। এতে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় দেশটি। সরকারের হস্তক্ষেপে গেল বছর নিষেধাজ্ঞা পড়েছিল জিম্বাবুয়ে, তবে সংকট নিরসনে নিষেধাজ্ঞা থেকে বেরিয়েও এসেছে। গেল বছরের ডিসেম্বর থেকে অস্থিরতা চলছিল সাউথ আফ্রিকা ক্রিকেটে। সিএস এর বাড়তে থাকা অনিয়ম ও দুর্নীতি সরকারি হস্তক্ষেপের মূল কারণ। গেল মাসে সিএস এর প্রধান নির্বাহী থাবাং মোড়ে বরখাস্ত হলেও কমেনি অস্বচ্ছতা। অনৈতিক কর্মকাণ্ডের জেরে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পন্সর আর খেলোয়াড়রা আস্থা হারানোর অভিযোগ উঠেছে সিএস এর বিরুদ্ধে। এবার স্বচ্ছতার জন্য সিইও সহ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে সিএস এর দায়িত্ব নিল দেশটির স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি 1 মাসের মধ্যে নতুন কমিটি গঠন করবে অন্তর্বর্তী কমিটি। সাথে সিএস এর ভবিষ্যৎ রূপরেখাও চূড়ান্ত করবে। ক্রিকেট সংকটে পড়লেও প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণে থাকবে না বিধিনিষেধ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। 48 দিনের ব্যবধানে লিগের চ্যালেঞ্জে ইংল্যান্ডে। মোটা অঙ্কের অর্থ খরচে দল গড়ে এবার শিরোপা দৌড়ে থাকতে মরিয়া চেলসি। বিপরীতে ম্যানচেস্টার সিটি আর ইউনাইটেড পরিস্থিতি বুঝে খেলোয়াড় কিনেছে। নতুন মৌসুমে টেক্কা দিতে প্রস্তুতি সেরেছে টটেনহাম। শীর্ষ 4-এর সম্ভাবনা আছে আর্সেনালের। 16 বছর পর ইপিএলে ফেরা লিডস ইউনাইটেড হতে পারে বড় চমক। 2019-20 মৌসুম শেষের 48 দিন পর শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। পরিবর্তিত প্রেক্ষাপট, ভিন্ন আবহ, দমিয়ে রাখতে পারবে না অতীতের আবেগ উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার লিগ বরাবরই প্রতিদ্বন্দ্বিতার, রোমাঞ্চ যেখানে ভরপুর। চ্যাম্পিয়ন লিভারপুল মিশন শুরুর আগে কোন অবস্থানে আছে? শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দলবদলের বাজারে প্রায় নিশ্চুপ অলরেডস। লেফট ব্যাক কস্তাস তিমিকাসকে সাইন করিয়েছে ঠিকই, কিন্তু যাকে ঘিরে আগ্রহ বেশি সেই থিয়াগো আলকান্তারাকে অ্যানফিল্ডে ভেড়াতে পারেননি ইয়র্গেন ক্লপ। বুড়ো সৈন্য নিয়ে তাই যুদ্ধটা হবে কষ্টসাধ্য। মেসির জন্য দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত দমে যেতে হয়েছে। ম্যানচেস্টার সিটি এবার লিগ জিততে মরিয়া। রক্ষণ শক্ত করতে অঢেল অর্থ ঢেলেও পার পাচ্ছে না সিটি, পূরণ হচ্ছে না ভিনসেন্ট কোম্পানির শূন্যতা। গেল মৌসুমে নরবরে রক্ষণ এবার যাতে পোক্ত হয় তার জন্য কালিদো কুলিবালি হতে পারে বড় অস্ত্র। সাথে ফেরান তোরেসের অন্তর্ভুক্তি আক্রমণের ধার বাড়িয়ে দেবে। একেবারে নতুন সেটআপ নিয়ে নামার অপেক্ষায় চেলসি। প্রতি ডিপার্টমেন্টে নতুন মুখ এনে হইচই ফেলে দিয়েছেন ল্যাম্পার্ড। ব্লুজের মৌসুম রাঙিয়ে দিতে পারে 2 জার্মান সেন্সেশন, টিমো ওয়ার্নার, কাই হাভার্টস। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে রক্ষণে যোগ হয়েছেন বেন চিলওয়েল ও থিয়াগো সিলভা। ম্যানিউ করোনা বিরতির পর যে পারফরমেন্স দেখিয়েছে তা আশা জাগানিয়া। যদিও শিরোপা হাতে ওঠেনি রেড ডেভিলসের, এবারও শীর্ষ 4-এ থাকাই হবে সুলশিয়ারের মূল লক্ষ্য। ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে ত্রাতা হতে পারেন ব্রুনো ফার্নান্দেজ। মাঝমাঠের শক্তি বাড়িয়ে দিচ্ছে ভ্যান জি বেক। ছন্ন ছাড়া টটেনহ্যামকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন হোসে মরিনিও। যদিও আগের মৌসুম শেষ হয়েছে টেবিলের 6 নম্বরে থেকে। উদ্যম নিয়ে ফিরতে স্পার্স ডেরায় ভিড়েছেন হসবার্গ ও ডোহার্টি। সাথে হ্যারি কেইন, হিউমিনসনের ফর্মে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।